আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপরে প্রথম লেকচারটি হবে। এই অধ্যায়টায় সিকিউ এমসিকিউ এর জন্য অতটা গুরুত্বপূর্ণ না। এই অধ্যায় যদি কেউ নাও পড়ে, সে খুব ভালো মতো এসএসসিতে ভালো মার্ক অর্জন করে আসতে পারবে। তারপরেও আমরা এই অধ্যায়টা কেন পড়ব? কারণ এই অধ্যায়টা পুরোপুরি বেসিক। আমরা কোথায় কোন একক ব্যবহার করব, কোথায় কীরকম মান ব্যবহার করব, আমাদের যে উত্তর এসেছে সেটা সঠিক কিনা, আমরা এগুলো যদি বুঝতে চাই, আমাদেরকে এই প্রথম অধ্যায় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো এটা আমাদের ফাইনাল প্রিপারেশন ব্যাচ এসএসসি 2025-এর জন্য। এবং আমি মোহাম্মদ রোকনুজ্জামান, ডিপার্টমেন্ট অফ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এটা আমার মোবাইল নাম্বার। চলো আমরা শুরু করি। সবার সামনে কি খাতা কলম এগুলো আছে? আছে। ঠিক আছে। আমরা প্রথমত পরিমাপ দিয়ে কথাবার্তা শুরু করি। আমরা যে পরিমাপ করি, আমরা বিভিন্ন রাশি পরিমাপ করি না? যদি আমাদেরকে বলে একটা দড়ি দিয়ে বলে এটা কত, দড়ি দিয়ে তোমাকে কি জিজ্ঞাসা করে বলো তো? যে এটা কত মিটার? কখনো কি জিজ্ঞাসা করে এই দড়িটা কত লিটার? না। করে না। আসসালামু আলাইকুম ফারদিন, ভালো আছো? ফারদিন ভালো আছো? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দাঁড়াও। তো আমরা যেখানে ছিলাম পরিমাপ নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো পরিমাপ জিনিসটা কি? আমরা যে কোনো কিছু, আমাকে ধরো 1 লিটার পানি দিল, মানে এক এক গ্লাস পানি দিল, এক গ্লাস পানি দিয়ে কি কখনো জিজ্ঞাসা করবে যে এই যে এই পানি, এই পানিটুকের দৈর্ঘ্য কত? জিজ্ঞাসা করে না। আমাকে কিন্তু তখন জিজ্ঞেস করে পানিটুকের ওজন কত, অথবা পানিটুকের আয়তন কতটুকু, এরকম জিজ্ঞাসা করে। তার মানে আমরা পরিমাপ বলতে কি বুঝি বলো তো? আমি তোমাকে লিখে দিই, ধরো। ঠিক আছে, আসো পরিমাপ বলতে কি বুঝে আমি তোমাকে লিখে দিই। কোনো বস্তুর পরিমাপ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। তাহলে আমরা যা লিখবো সেটা হচ্ছে যে, আসো লিখি। লিখো আমার সাথে সাথে একটু লিখো, আমি তোমাকে একদম ক্লিয়ারভাবে বোঝাই দেবো। এই অধ্যায়টা এই সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র এমসিকিউ এবং বেসিক। এই অধ্যায়টার বেসিক পুরো বইয়ে কাজে লাগবে। আমরা এই অধ্যায়ে যা শিখবো, পুরো অধ্যায়ে দেখবা এই অধ্যায়ের বেসিকটা কাজে লাগতেছে। তাহলে আমরা এই অধ্যায়ের পরে মাত্র 3টা ক্লাস নিয়ে পুরো বেসিকটা ক্লিয়ার করে ফেলবো। আসো শুরু করি। তাহলে কোনো বস্তুর পরিমাণ নির্ণয় করাকে বলা হয় পরিমাপ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহিদুল ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কোনো বস্তুর পরিমাণ নির্ণয় করাকে, পরিমাণ নির্ণয় করাকে বলা হয়, এগুলো লিখো আমার সাথে সাথে একটু লিখবা, বলা হয় পরিমাপ। আমরা এই অধ্যায় খুব বেশি বর্ধিত করব না, খুবই সংক্ষেপে যতটুকু দরকার ততটুকু দিয়ে এই অধ্যায় শেষ করব। যেমন দেখো, আমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, সেখানে কিন্তু আমরা দৈর্ঘ্যের একক ব্যবহার করি। দৈর্ঘ্যের এককের মধ্যে কি কি আছে? মিটার একক ব্যবহার করতে পারি, সেন্টিমিটার একক ব্যবহার করতে পারি, অথবা ইঞ্চি একক ব্যবহার করতে পারি, অনেকগুলো একক ব্যবহার করি। আমরা কখনো দৈর্ঘ্যের পরিমাপ করার জন্য কি লিটার একক ব্যবহার করি বা কেজি একক ব্যবহার করি? না। করি না কিন্তু। কারণ কি, আমাদের যে কেজি, এটা হচ্ছে আমাদের ভরের একক। আমরা দৈর্ঘ্যের এককের মধ্যে কিন্তু কখনো কেজি ব্যবহার করি না। তার মানে আমরা যখন পরিমাপ করি, একটা নির্দিষ্ট বস্তু পরিমাপ করার জন্য, একটা নির্দিষ্ট বস্তু পরিমাপ করার জন্য একটা নির্দিষ্ট একক থাকে, এবং সেই এককটা যখন আমরা পরিমাণ করি সেটাকেই বলা হয় পরিমাপ। আশা করি বোঝাতে পেরেছি যে পরিমাপ বলতে আমরা কি বোঝাই। তো পরিমাপ করার জন্য আমাদের কিছু একক আছে। বললাম না, পরিমাপ করার জন্য কিছু একক আছে, কিছু সাধারণ রাশি, কিছু একক নিয়ে আমরা কথাবার্তা বলি। যেমন ধরো, আমরা দৈর্ঘ্য পরিমাপ করব। দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা কি একক ব্যবহার করি? ওই যে আমরা ইঞ্চি ব্যবহার করি, অথবা মিটার ব্যবহার করি, অথবা সেন্টিমিটার ব্যবহার করি। আমরা ভর পরিমাপ করব, আমরা ভর পরিমাপের জন্য কেজি একক ব্যবহার করি, গ্রাম একক ব্যবহার করি, এসে বড় একক আছে মেট্রিক টন একক ব্যবহার করি। তারপরে সময় পরিমাপের জন্য আমরা সেকেন্ড একক ব্যবহার করি, অথবা ঘন্টা, অথবা মিনিট। ঠিক আছে, এগুলোকে বলা হয় পরিমাপের একক। তাহলে পরিমাপের একক আমরা আসলে কিভাবে পাই জানো? আমি পরিমাপের একক যদি লিখি, দেখো আমরা লিখি পরিমাপকৃত রাশি, পরিমাপকৃত
পরিমাপকৃত রাশি কি হয়, ওই পরিমাণ ইনটু একক রাশি। আচ্ছা, এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি তোমাকে লিখি। পরিমাপকৃত রাশি যেমন মনে করো 5 কেজি, তো 5 কেজির মধ্যে এই 5টা হচ্ছে পরিমাণ, আর আমাদের এই 1 কেজি এটা হচ্ছে একক রাশি। বুঝেছো? পরিমাপকৃত রাশিতে এই এই জিনিসটা আমাদেরকে বোঝাচ্ছে, পরিমাপকৃত রাশি দ্বারা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে সামনে গেলে জিনিসটা আরো ক্লিয়ার হবো। এক কথা, এখানে এইগুলা কোনো কিছুই গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা সামনের দিকে আগাবো, একটা অধ্যায় এগুলো আছে আমাদেরকে জানতে হবে, এবং বই পড়তে গেলে যেন আমরা না বুঝি, বইয়ে দেখবা সুন্দরভাবে লেখা আছে আর কি। আসো এবার আমরা দুইটা রাশি সম্পর্কে জানবো, মৌলিক রাশি এবং লব্ধ রাশি। দেখো মৌলিক রাশির সংজ্ঞাতে কি লেখা আছে একটু খেয়াল করো। মৌলিক রাশির সংজ্ঞার দিকে একটু খেয়াল করো, এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে আমরা মৌলিক রাশি বলি। এখানে কি বোঝাইলো জানো, মানে যে সকল রাশির একক বা যে সকল রাশি আমাদের অন্য কোনো রাশির উপর নির্ভর করে না বরং এই সকল রাশিগুলো মিলেই ওই অন্যান্য রাশিগুলো তৈরি হয়, তাদেরকে আমরা মৌলিক রাশি বলি। ব্যাপারটা কীরকম, মানে যেমন মনে করো আমাদের কেজি এককটা, এই কেজি এককটা কিন্তু কারোর উপর নির্ভর করতেছে না, এই নিজে একটা রাশি। মিটার এককটা, এটা দৈর্ঘ্যের একক, এটাও কিন্তু নিজে স্বাধীনভাবে প্রকাশ করা যাচ্ছে, এটা কিন্তু কারোর উপরে নির্ভর করতেছে না, যার কারণে এটা হচ্ছে আমাদের মৌলিক রাশি। যেমন সেকেন্ড এককটা, এটাও আমাদের দেখো কারোর উপরে নির্ভর করতেছে না, এটা সময়ের একবারে সরাসরি একক। কিন্তু দেখো আমাদের বেগের যে একক মিটার পার সেকেন্ড, এটা কিন্তু এই যে আমাদের দূরত্বের একক এবং সময়ের একক দুইটা মিলে তৈরি হচ্ছে, যার কারণে এইগুলো হচ্ছে আমাদের মৌলিক রাশি। এবং এটা যেহেতু দুইটা মিলে তৈরি হচ্ছে, তার মানে দুইটা মৌলিক রাশি, একাধিক মৌলিক রাশি মিলে একটা একক তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি লব্ধ রাশি। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে লব্ধ রাশির ক্ষেত্রে। আসো দেখো, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাদেরকে আমরা লব্ধ রাশি বলি। তাহলে কি মৌলিক রাশি এবং লব্ধ রাশি চেনা গিয়েছে? এখন কথা হচ্ছে, আমাদের প্রশ্ন যে স্যার আমরা কিভাবে বুঝবো যে আসলে মৌলিক রাশি কোনগুলো। তো সেটা খুবই সুবিধা, যে আমাদের টোটাল মৌলিক রাশি আছে হলো 7টা। এই 7টা মৌলিক রাশিকে অনেকভাবে মিলিয়ে ঝিলিয়ে আমরা অনেকগুলো লব্ধ রাশি পাই। তো জ্ঞান বিজ্ঞানের সকল শাখা প্রশাখায় মাপজোকের ক্ষেত্রে বিজ্ঞানীরা এরূপ 7টি মৌলিক রাশি রূপে চিহ্নিত করেছেন। দেখো রাশিগুলো কি কি। প্রথমত দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি, যার একক হিসাবে আমরা এতদিন পর্যন্ত মিটার ইউজ করে আসতেছি, এসআই একক বলি যাকে। আমরা আস্তে আস্তে সবগুলো নিয়ে পড়াশোনা করব। এই যে এটা হচ্ছে ভর, ঠিক আছে, ভর হচ্ছে একটা মৌলিক রাশি। সময় হচ্ছে একটা মৌলিক রাশি। তাপমাত্রা হচ্ছে একটা মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ মৌলিক রাশি। দীপন তীব্রতা, এটা হচ্ছে আমাদের যখন আমরা চলতড়িৎ স্থির তড়িৎ পড়ব তখন আমরা দীপন ক্ষমতা, তড়িৎ প্রবাহ এগুলো নিয়ে জানবো। আর পদার্থের পরিমাণ, এটা হচ্ছে আমাদের মৌলিক রাশি। এই 7টা জিনিস খুব বেশি কঠিন না। যেমন এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এই 7টা মৌলিক রাশি, 7টা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানে এক কথায় মুখস্থ রাখতে হবে। পরীক্ষা এখান থেকে এমসিকিউ আসে, নিচের কোনটি মৌলিক রাশি। তাহলে যখন আসবে তখন আমাদের যদি মুখস্থ না থাকে আমরা আসলে অ্যান্সার করতে পারবো না। তারপরে দেখে চিনতে পারবা, দেখবা এই 3টা এমন একক দেওয়া আছে তুমি যাদেরকে চেনো, এবং যারা এই 7টা রাশি মানে প্রথম 4টার দিকে খেয়াল করো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এই 4টা রাশি দিয়েই তৈরি হয়েছে। ওই অপশনের মধ্যে যে 3টা থাকবে বাকি, তো বাকি 3টা বাদ দিয়ে দিবা, বাকি যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। মানে এগুলা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি এগুলো বুঝতে পারবা আস্তে আস্তে। আমি বোঝাতে পেরেছি? তারপরে যে এখানে দেখো লব্ধ রাশির এককের মধ্যে লব্ধ রাশির যে উদাহরণগুলো দিয়েছে তার মধ্যে আছে প্রথমত বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে এখানে দৈর্ঘ্যের একক আছে আর সময়ের একক আছে। ত্বরণের একক কি বলতো? ms ইনভার্স 2, তার মানে এখানেও দৈর্ঘ্যের একক আছে আর সময়ের একক আছে। বলের একক কি বলতো? বলের একক হচ্ছে নিউটন। বলের একক নিউটনের মধ্যে আবার কি আছে বলতো? নিউটন মিটার পার সেকেন্ড, কেজি ms ইনভার্স 2, তাই না বাবা? বলের একক নিউটন, আর নিউটন ওই যে F = ma, তার মানে কি কেজি মিটার ms ইনভার্স 2। তার মানে দেখো এর ভিতরে ভর আছে, এর ভিতরে দূরত্বের একক আছে, এর ভিতরে সময় আছে। তার মানে এটা কিন্তু লব্ধ রাশি। এটা 3টা মৌলিক রাশি মিলে তৈরি হয়েছে। কাজের একক হচ্ছে আমরা কি জানি? W = fs, তাই না? তাহলে দেখো W আমরা জানি হচ্ছে fs, f আবার কি? mas, তার মানে m এর একক কেজি,
এর একক এম এস ইনভার্স 2 আর এস এর এ হচ্ছে দূরত্ব, তার মানে এম। দেখো এখানেও কিন্তু তিনটা আছে, কেজি আছে, মিটার আছে, সেকেন্ড আছে, তার মানে কাজও কিন্তু একটা কি রাশি, কাজও একটা লব্ধ রাশি, কারণ এখানে তিনটা রাশি। তার মানে এখানে আবার তাপ, তাপ কি দেখো তো, ওই যে তাপের ইংরেজি আমরা জানি হিট, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়বো, কিউ ইজ ইকুয়াল টু এম এস ডেল টি। এটা হচ্ছে তাপ এবং এটা হচ্ছে এম এস ডেল টি। এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল টি কি, ডেল টি হচ্ছে আমাদের তাপমাত্রা। এটা তো একটা সূত্র গেল, এবং এর একক হচ্ছে জুল। আর জুল কি রাশি ভাই, তুমি দেখো তাপ হলো একটা শক্তি, আর আমরা পড়েছি চতুর্থ অধ্যায়ে অলরেডি পড়ে এসেছি, বলে দিই সেটা, চতুর্থ অধ্যায়ে অলরেডি পড়ে এসেছি, তাপ হচ্ছে এক ধরনের শক্তি এবং শক্তির একক হচ্ছে জুল, আর জুল হচ্ছেই তো লব্ধ রাশি, কারণ এই যে কাজের এককও যেমন জুল, তাপ শক্তির এককও জুল, তার মানে কি এটার একক যা, ওই তাপের এককও তাই। আমি বোঝাতে পেরেছি? ঠিক আছে। এই যে বিভব, এটা আমরা পড়বো কোন অধ্যায়ে, আমরা পড়বো হচ্ছে ওই যে আমাদের যেই স্থির তড়িৎ চলতড়িৎ, সেখানে পড়বো। তো সেখানে আমরা দেখতে পাবো বিভব আসলে কিভাবে কি রাশি বলো তো। বিভব হচ্ছে আসলে কাজ বোঝায়, বিভব আসলে কি বোঝায়, কাজ বোঝায়। তো বিভব যেহেতু কাজ বোঝায়, এটা হলো একটা আমাদের লব্ধ রাশি। ঠিক আছে, এই রাশিগুলোকে আমরা আসলে লব্ধ রাশি বলে থাকি। তো মৌলিক রাশি, লব্ধ রাশি চিনতে কি কোনো অসুবিধা হবে? আমার এর সংজ্ঞা জানার দরকার নাই, এটা কাকে বলে জানার দরকার নাই। পরীক্ষায় এমসিকিউ আসবে, নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি লব্ধ রাশি, আমাকে দাগায় আসতে হবে শুধু। আশা করি এখান থেকে বাদবা না। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিব, এখান থেকে একটু সুন্দর করে দেখে নোট করে নিতে হবে। ঠিক আছে বাবা? ঠিক আছে, তাহলে আমি পরের স্লাইডে যাই, আসো। এবার দেখো মৌলিক রাশি এবং মৌলিক একক এবং লব্ধ একক। তাহলে মৌলিক রাশি থেকে আমরা যে একক পাবো, দেখো আমাদের মৌলিক রাশি আছে কয়টা, 7টা না? হ্যাঁ। ঠিক আছে, এই 7টা মৌলিক রাশি থেকে 7টা নিশ্চয়ই একক পাবো। তাহলে মৌলিক রাশি থেকে প্রাপ্ত একককে আমরা কি বলবো বলো তো? মৌলিক একক। প্রাপ্ত একককে আমরা বলবো মৌলিক একক। তাহলে মৌলিক রাশি থেকে প্রাপ্ত একক, যাকে আমরা বলবো হচ্ছে মৌলিক একক। মৌলিক একক, ঠিক আছে। তার মানে ওই যে দৈর্ঘ্য হচ্ছে একটা মৌলিক রাশি, যার একক হচ্ছে মিটার, তার মানে মিটার হচ্ছে একটা মৌলিক একক। তার মানে মৌলিক একক টোটাল কয়টা বলো তো? মৌলিক রাশি যেহেতু 7টা, মৌলিক একক কয়টা? 7টা। মৌলিক একক 7টা। মৌলিক, এটা কখনো পরীক্ষায় আসে না, তারপরে একটু লিখে দিই, মৌলিক একক 7টা। আরো যদি ক্লিয়ার ভাবে বলতে চাই, মৌলিক এসআই একক 7টা। এককের অনেকগুলো পদ্ধতি আছে, আমি সামনে পড়াবো, তখন এটা আবার ক্লিয়ার ভাবে লিখে দেব। আর লব্ধ একক বলতে বোঝায় লব্ধ রাশি থেকে প্রাপ্ত একককে আমরা লব্ধ একক বলি। আসলে লিখে দিই, লব্ধ রাশি, লব্ধ রাশি, এটা লব্ধ রাশি। আর লব্ধ রাশি থেকে যেই প্রাপ্ত একক, লব্ধ রাশি থেকে প্রাপ্ত একক, যাকে আমরা বলবো লব্ধ একক। এই ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গিয়েছে? তো লব্ধ এককে কিন্তু সংখ্যা সীমাহীন বা অসীম। কেন? কারণ অনেক ধরনের অসংখ্য লব্ধ রাশি তৈরি হইতে পারে এবং তাদের এককও অসংখ্য। তো এটা আমরা নির্দিষ্ট করতে পারবো না। আমরা মৌলিক জিনিসগুলো নির্দিষ্ট করতে পারি, আমরা যৌগিক জিনিসগুলো নির্দিষ্ট করতে পারি না। দেখো আমাদের মৌলিক কালার কিন্তু 3টা, সেটা হচ্ছে যে RGB, রেড, গ্রিন, ব্লু। এই 3টা কালার মিলে অসংখ্য কালার তৈরি হয়, কিন্তু মৌলিক রং কিন্তু 3টা, তাই না? ঠিক আছে, আসো তাহলে মৌলিক একক, লব্ধ একক ক্লিয়ার যে কাকে বলি? ঠিক আছে, যদি ক্লিয়ার হই, আসো আমরা পরবর্তীতে যাই। এবার এককের আন্তর্জাতিক পদ্ধতি। এককের জন্য যে আন্তর্জাতিক পদ্ধতি আছে, দেখো আমরা এতদিন পর্যন্ত অঙ্কে যত একক ব্যবহার করে এসেছি, অঙ্কে অনেক একক ব্যবহার করছি না? যে আমাদের কোথাও দেখো দূরত্বটা কিলোমিটারে দেওয়া ছিল, সেটাকে আমরা মিটারে নিয়ে গিয়েছি। আমাদের কোথাও এককটা মনে করো ঘন্টায় দেওয়া ছিল, সময়ের একক আওয়ার্সে দেওয়া ছিল, সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে এসেছি। আমাদের এককটা মিনিটে দেওয়া থাকতে পারে, সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে এসেছি। অথবা এরকমও হইতে পারে যে আমাদের ভরটা গ্রামে দেওয়া ছিল, সেটাকে আমরা কেজিতে নিয়ে এসেছি। এই যে দেখো, কিলোমিটারে ছিল, মিটারে নিয়ে গেলাম, আওয়ার্সে বা মিনিটে ছিল, সেকেন্ডে নিয়ে গেলাম, তারপরে আবার গ্রামে ছিল, সেটাকে কেজিতে নিয়ে গেলাম।
এগুলো কেন নিয়ে যাই? কারণ আমরা যত অঙ্ক করি বা আমরা যত কনস্ট্যান্টের মান নির্ধারণ করি সবগুলো এসআই এককে নির্ধারণ করি। তাহলে আমাদের অঙ্ক করার সময় সেজন্য যে এককই থাক সেটাকে আমাদের কোন এককে নিয়ে যাইতে হয় বাবা? সেটাকে আমাদের এসআই এককে নিয়ে যাইতে হয়। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের যে এককই থাক সেটাকে আমাদের কোন এককে নিয়ে যাইতে হয়? এসআই এককে নিয়ে যেতে হয়। এসআই অর্থ হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এটাকে সংক্ষেপে বলা হয় এসআই পদ্ধতি। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটাকে আমরা সংক্ষেপে বলি এসআই পদ্ধতি, এককের আন্তর্জাতিক পদ্ধতি। এই এককের আন্তর্জাতিক পদ্ধতি ছাড়াও এককের অনেকগুলো পদ্ধতি আছে, যেমন আমরা কি কি ব্যবহার করি তোমাকে আমি যদি একটু লিখে দিই। আমাদের বৈজ্ঞানিক হিসাব নিকাশের জন্য 3টি পদ্ধতি চালু আছে। 3টি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতির নাম হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি। প্রথম পদ্ধতির নাম হচ্ছে সিজিএস, ইংরেজিতে বলা হয় সিজিএস পদ্ধতি। ঠিক আছে? এই স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর যে পদ্ধতি সেটার নাম হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি। সেটার নাম হচ্ছে এমকেএস, ইংরেজিতে বলা হয় এমকেএস পদ্ধতি। আর 3 নম্বর আর একটা পদ্ধতি আছে সেটার নাম হচ্ছে আমাদের এফপিএস পদ্ধতি। এফপিএস, যেটাকে ইংরেজিতে বলা হয় এফপিএস পদ্ধতি। এই 3টা পদ্ধতির মধ্যে যে এমকেএস পদ্ধতিটা আছে না, এই পদ্ধতিতে যে এককগুলা ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে এসআই পদ্ধতি। মানে এমকেএস পদ্ধতিরই আরেক নাম হচ্ছে এমকেএস পদ্ধতি, অথবা এমকেএস পদ্ধতির আরেক নাম এসআই পদ্ধতি, মানে দুইটা সেম জিনিস আসলে। এবার আসো আমরা বুঝি যে আসলে স্যার বা ভাই এই পদ্ধতিগুলো বলতে আপনি কি বোঝাচ্ছেন। এই যে সিজিএস, এই সি প্রথম শোনো, এই একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে এককটা প্রকাশ করি সেটা দ্বারা আমরা ভর বোঝাই, তারপরে যে এককটা প্রকাশ করি, দাঁড়াও আমি শিওর হয়ে নিই। হ্যাঁ, প্রথমে যেটা দ্বারা প্রকাশ করি সেটা দ্বারা আমরা দূরত্ব বোঝাই, আসলে আমরা সেটা দ্বারা দৈর্ঘ্য বোঝাই। প্রথমে যেটা প্রকাশ করি সেটা দ্বারা দৈর্ঘ্য বোঝাই, তারপরে যেটা লিখি সেটা দ্বারা আমরা ভর বোঝাই, তারপরে যেটা লিখি সেটা দ্বারা আমরা সময় বোঝাই। তাহলে আসো সিজিএস পদ্ধতির ক্ষেত্রে দেখো, সিজিএস পদ্ধতিতে সি দ্বারা আমরা কি বোঝাবো? তাহলে দৈর্ঘ্য বোঝাবো। তার মানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি, সি দ্বারা বোঝাচ্ছি সেন্টিমিটার। সি দ্বারা কি বোঝাচ্ছি বলো তো? সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যকে কোন এককে প্রকাশ করা হয়? সেন্টিমিটার পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে ভর, তার মানে দ্বিতীয় যেই জি আছে সেটাকে দ্বারা কি বোঝাচ্ছি? আমরা ভর বোঝাচ্ছি। সিজিএস পদ্ধতিতে জি দ্বারা যেটা বোঝায় ভরের এককে আমরা গ্রামে প্রকাশ করি। বুঝতে পেরেছো? আর এস হচ্ছে সময়ের একক, আর সময়কে এই পদ্ধতিতে সেকেন্ডে প্রকাশ করা হয়, সেকেন্ডে। তার মানে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? গ্রাম। সিজিএস পদ্ধতিতে সময়ের একক কি? সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করে দেখো 3টা পদ্ধতিতেই এস আছে না শেষে, তার মানে 3টা পদ্ধতিতেই সময়ের একক কি হবে? 3টা পদ্ধতিতেই সময়ের একক হবে সেকেন্ড। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার আসো এমকেএস পদ্ধতিতে। এমকেএস পদ্ধতিতে প্রথমে এম আছে, তো এম দ্বারা কিসের একক বোঝাবে? এম দ্বারা কিসের একক বোঝাবে বলো? দৈর্ঘ্যের একক বোঝাবে না? দৈর্ঘ্যের একক বোঝাবে। তো এম দ্বারা দৈর্ঘ্যের যে একক বোঝাবে সেটা হচ্ছে মিটার। এম দ্বারা দৈর্ঘ্যের একক বোঝাবে হচ্ছে মিটার, আর কে হচ্ছে আমাদের সেই ভরের একক, কে দ্বারা বোঝাবে হচ্ছে কেজি, আর এস দ্বারা বোঝাবে হচ্ছে আমাদের সেকেন্ড। এই তো এমকেএস পদ্ধতি, এবং এটাই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালি গ্রহণ করা হয়েছে, অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং এটাকেই পরবর্তীতে আমরা একক, আন্তর্জাতিক একক বলছি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। আর এফপিএস হচ্ছে আমাদের ব্রিটিশ আমলে ইউজ করা হইতো। ব্রিটিশ আমলে এফ দ্বারা, এই যে এফ হচ্ছে দৈর্ঘ্যের একক হবে, তাহলে এফ দ্বারা বোঝাবে হচ্ছে ফুট। ওই যে আমরা ফুট ইউজ করি না, 12 ইঞ্চিতে 1 ফুট, সেই ফুট এটা। তাহলে এফ হচ্ছে দৈর্ঘ্যের একক, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ফুট। পি হচ্ছে আমাদের তাহলে ভরের একক হবে। ওই যে আমরা কেক কিনতে গেলে বলি না আমাদের 2 পাউন্ড কেক দেন, তো এটা সেই ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে। কেক তো আর বাঙালিরা কাটে নাই,
বাঙালিরা কিছুই করে নাই, এটা আমাদের কেক কাটার যে রীতিনীতি এটা আসছে সেই ব্রিটিশ আমল থেকে, এবং তারা কেককে পাউন্ড এককে বিক্রি করতো, তো তাই সেখান থেকে আমরা কি পাউন্ড এককটা পাই। তার মানে ব্রিটিশরা ভরের জন্য যে একক ব্যবহার করতো তার নাম ছিল পাউন্ড, POUND। এটাকে একক হিসাবে লেখা হয় এলবি। দেখবা বইয়ে অনেক জায়গায় এলবি লেখা আছে, তো এলবি লেখা আছে, তুমি বুঝতে পারবা না আসলে এলবি কি। এলবি দ্বারা তাহলে কি বোঝায় বলো তো? এলবি দ্বারা পাউন্ড বোঝায়, মনে থাকবে? হ্যাঁ, বইয়ে কোথাও দেখেছো এলবি লেখা? পড়লেই তো দেখি। হ্যাঁ, দেখার কথা। তাহলে এটা হচ্ছে পাউন্ড, বাংলায় বলা হয় পাউন্ড, পাউন্ড। ঠিক আছে। আর এস হচ্ছে সময়ের একক, যেটাকে আমরা বলি সেকেন্ড। তিনটা পদ্ধতিতেই সময়ের একক সেকেন্ড। আচ্ছা, আমি যদি এখন তাহলে একবার রিক্যাপ করে দিই, আমাদের সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে গ্রামের একক মানে ভরের একক গ্রাম, সিজিএস পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড। ওকে, মনে থাকবে? আচ্ছা, এমকেএস পদ্ধতিতে যদি আসি, এমকেএস পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। ওকে, আমাদের এফপিএস পদ্ধতিতে যদি আসি, এফপিএস পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্যের একক ফুট, আমাদের ভরের একক পাউন্ড এবং আমাদের সময়ের একক সেকেন্ড। এই তিনটা পদ্ধতি আমাদের আছে। এত পৃথিবী সৃষ্টির পর থেকে আরও অনেক পদ্ধতি আইছে, আসে নাই তা না, তবে এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই তিনটা পদ্ধতি ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয়েছে, এবং এর মধ্যে আমাদের হিসাব নিকাশকে আরও সহজ করার জন্য দ্বিতীয় যে পদ্ধতি এমকেএস পদ্ধতি, সেটাকে আমরা এসআই পদ্ধতি হিসাবে গ্রহণ করেছি, মানে ইন্টারন্যাশনালি এটা গ্রহণ করা হয়েছে। তুমি ইন্টারন্যাশনালি কোনো একটা বস্তুর ভর যদি প্রকাশ করতে চাও, তোমাকে সেটা কেজিতেই প্রকাশ করতে হবে। তার মানে যে এককেই থাক সেটাকে আমাদের কেজিতে আনতে হবে। আমি তোমাকে আরও ক্লিয়ারভাবে বলি, ইন্টারন্যাশনালি আমরা যদি দৈর্ঘ্যের একক প্রকাশ করতে চাই, আমাদেরকে সেটা মিটারে প্রকাশ করতে হবে। ইন্টারন্যাশনালি আমরা যদি কোনো বস্তুর ভরের একক ভর প্রকাশ করতে চাই, সেটাকে আমাদের কেজিতেই প্রকাশ করতে হবে এবং সময়কে সেকেন্ডে প্রকাশ করতে হবে। দেখবা ম্যাক্সিমাম অঙ্কে আমরা এটাই করি, দৈর্ঘ্যকে ভরের প্রকাশ, দৈর্ঘ্যের একককে মিটারে প্রকাশ করি, ভরের একককে কেজিতে প্রকাশ করি, এবং সেকেন্ডকে মানে সময়ের একককে সেকেন্ডে প্রকাশ করি। আমি কি বোঝাতে পেরেছি? এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে আমাদের তিনটা পদ্ধতি আছে, এবং সেই তিনটা পদ্ধতির মধ্যে আমরা দ্বিতীয় পদ্ধতিটাকে ইন্টারন্যাশনালি ব্যবহার করি। ওকে, এখন আমাদের এখান থেকে দেখো একটা জিনিস চলে আসে না, যে এককের রূপান্তর, এই একককে এই এককে রূপান্তর করা, এই একককে এই এককে রূপান্তর করা। তো আমাদের কালকের যেই ক্লাস হবে সেটা হবে হচ্ছে একক রূপান্তরের উপরে। যত ধরনের একক আছে সেই এককগুলা কিভাবে এক একক থেকে আরেক এককে রূপান্তর করব, সেটার উপরে আমাদের একটা কি হবে, ক্লাস হবে। এই ক্লাসটা খুবই জরুরি, কারণ দেখো আমাদের কোনো জায়গায় দেখবা আমাদের বেগে একক দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হয়, অথবা আমাদের কাজের একক একটা অন্য এককে দেওয়া আছে, সেটাকে আমাদের জুলে নিতে হয়, যার কারণে আমাদের এটা শিখতেই হবে। এই সোহানুর, এত লেট কেন তোমার? এত লেট করলে হবে বাবা? ঠিক আছে, এত দূর পর্যন্ত বোঝা গিয়েছে? তাহলে এবার আমাদের কি দেখা উচিত? আমাদের যে 7টা মৌলিক রাশি আছে, সেই 7টা মৌলিক রাশির এসআই এককগুলো দেখা উচিত, বা সিজিএস একক কি ধরনের হতে পারে ওইটা দেখা উচিত। আসো সেটা আমরা দেখি। দেখো আমাদের টোটাল 7টা মৌলিক রাশি আছে, লেখা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? দেখো, প্রথমটা আছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের যে আমাদের রাশির প্রতীক, দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে লেন্থ, তাই এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। তাই এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এল দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্যের যে একক এল দ্বারা। শোনো, আমি তোমাদের বলি, যারা মিস করছো বা বুঝতে পারছো না, আমি তোমাদের রিকোয়েস্ট করব ভাই, ক্লাস শেষ হইলে এটা আবার রেকর্ডেড করে নিতে, আমি সাথে সাথেই আপলোড করে দিই। তোমাদের জন্য এত কিছু করতেছি, তোমরা একটু করতে পারো না? শুধুমাত্র ক্লাসটা একটু করে নিও প্লিজ। তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে দৈর্ঘ্যের যেই আমাদের রাশি, এটা আমাদের একটা মৌলিক রাশি, এবং এটার যেই রাশির প্রতীক সেটা আমরা এল দ্বারা প্রকাশ করি। কেন প্রকাশ করি? কারণ এটার ইংরেজি নাম হচ্ছে লেন্থ, এবং এল দ্বারাই এল এখানে লেখা হয়। এসআই একক হচ্ছে মিটার, আমি বললাম এতক্ষণ ধরে। এসআই একক মানে ওই এমকেএস পদ্ধতির একক। এসআই একক বলতে কিন্তু আমাদের কি বোঝাচ্ছে বলো তো? এমকেএস সিস্টেমের একক, এমকেএস সিস্টেম, ঠিক আছে। এবং এই এককের প্রতীক আমরা এম। এই যে মিটারকে আমরা সংক্ষেপে এম দ্বারা লিখি, তুমি জানো মিটারকে আমরা সংক্ষেপে এম দ্বারা লিখি। এবং সিজিএস পদ্ধতি, সেটার একক সেন্টিমিটার, আমি অলরেডি বলেছি না? বলেছি, ঠিক আছে। এবার আসো 2 নম্বর, ভরের ইংরেজি হচ্ছে মাস। যেহেতু ভরের ইংরেজি মাস, তো প্রথম লেটার এম দ্বারা এই রাশির প্রতীককে আমরা সংজ্ঞায়িত করি, সেটা হচ্ছে এম। দেখবা কোনো বস্তুর ভরকে আমরা এম দ্বারা লিখতেছি, যেমন আমরা বল যখন লিখি F = ma,
সেখানে এম দ্বারা আমরা ভর বোঝাই, এবং এম কেন লিখি, কারণ ভরের ইংরেজি হচ্ছে মাস, মাসের প্রথম অক্ষর হচ্ছে এম। ওকে, হুম ঠিক আছে। এটার এসআই একক হচ্ছে কিলোগ্রাম। আমি দেখাইলাম যদি কোনো সময় গ্রামে থাকে সেটাকে আমরা কিলোগ্রামে নিয়ে আসি। কেন নিয়ে আসি, কারণ এটা হচ্ছে আমাদের এসআই একক, এবং এটার একককে আমরা প্রকাশ করি কোন প্রতীক দ্বারা, কেজি। কেজি এটা দ্বারা আমরা কিলোগ্রাম একককে প্রকাশ করি। এবং এটা যে সিজিএস একক সেটা হচ্ছে গ্রাম, আমি অলরেডি শিখাইছি। সিজিএস, সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসতে সেকেন্ড। ওকে, এবার আসো সময়। সময়ের জন্য সব কিছু সেম। সময়ের ইংরেজি হচ্ছে টাইম, তো টাইমের টি দ্বারা আমরা প্রতীককে প্রকাশ করি আমরা সেকেন্ড। এসআই পদ্ধতির এককও সেকেন্ড, আবার সিজিএস পদ্ধতির এককও সেকেন্ড। এটা হচ্ছে সবচেয়ে সহজ, এটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসলে প্রথম দুইটার মধ্যে থেকে আসে। এবার তাপমাত্রায় আসি। তাপমাত্রার মধ্যে দেখো, তাপমাত্রাকে আমরা, তাপমাত্রার ইংরেজি হচ্ছে টেম্পারেচার। যেহেতু টেম্পারেচার, তাই প্রথম অক্ষর কি টি, তাই এটাকে আমরা প্রতীককে অনেক সময় টি দ্বারা প্রকাশ করি। এবং আমাদের ব্রিটিশ আমল ছিল বা আমাদের যেই গ্রিক দেশ ছিল, সেখানে টেম্পারেচারকে আমরা থিটার দ্বারা প্রকাশ করতাম। টেম্পারেচারকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, ওই যে গ্রিক অক্ষর থিটা, যেটা আমরা ত্রিকোণমিতিতে খুব বেশি ব্যবহার করি, সেই থিটা দ্বারা আমরা, থিটা যদি কোথাও থাকতো আমরা দেখতাম যে ওটা টেম্পারেচার বোঝাচ্ছে, মানে লেখা থাকতো আর কি, যে থিটা এখানে টেম্পারেচার হিসেবে ইউজ হচ্ছে। তার মানে আমরা টেম্পারেচার বা তাপমাত্রা বোঝাতে দুইটা প্রতীক ব্যবহার করি, সেটা হচ্ছে থিটা এবং টি। ঠিক আছে, মনে থাকবে? বুঝতে পারছো? হুম আচ্ছা শোনো, আমি বলি, এটা হচ্ছে পুরো পদার্থবিজ্ঞানের অজু টাইপের। যদি এই অধ্যায়টা পারো, পুরো পদার্থবিজ্ঞান দেখবা ইজি লাগতেছে। অজু না থাকলে যেমন নামাজ হয় না, তেমনি এই অধ্যায়টা পারা না থাকলে কিছুই হবে না। এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না। অজু কিন্তু নামাজের অংশ না, কিন্তু অজুটা নামাজের জন্য গুরুত্বপূর্ণ। অজু না করলে নামাজই হয় না। তেমনি এইটাও পরীক্ষায় আসে না, তবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটা না জানলে পরীক্ষায় আসলে ভালো করা একটু কঠিন হয়ে যায়। এবং এটা যে এসআই একক, আমরা কেলভিন এককে ব্যবহার করি। আমি তোমাকে যখন ষষ্ঠ অধ্যায় পড়াবো তখন দেখবা ওই কেলভিন একক, ফারেনহাইট একক, সেলসিয়াস একক, রোমার একক, রেঙ্কিন একক, অনেকগুলো একক আছে তাপমাত্রা পরিমাপের জন্য। সব এককগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ওখান থেকে আমরা দেখবো যে আসলে কেলভিন এককটা কি। তবে এখন আমরা কি করব, সংক্ষিপ্ত করে মুখস্থ করে নেব। মুখস্থবিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। তো সেটা ভেবে মুখস্থ করে নেব যে তাপমাত্রা যে এসআই একক সেটা হচ্ছে আমাদের কেলভিন। মনে থাকবে? ঠিক আছে। তাপমাত্রার এসআই একক কি বলো? তাপমাত্রার এসআই একক কি? কেউ কথা বলে না। তাপমাত্রার এসআই একক কি? কেলভিন। তাপমাত্রার এসআই একক হচ্ছে আমাদের কেলভিন। কেলভিন স্যার। ঠিক আছে, এবার আসো। আর আমাদের সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে হবে। সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তড়িৎ প্রবাহ, যেটা আমরা চলতড়িতের মধ্যে দেখব, এবং এটাকে ইলেকট্রিক কারেন্ট বলা হয়। এটাকে প্রকাশ করা হয় আই দ্বারা, একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে আমরা লিখি এ দ্বারা, মানে কোনো জায়গায় যদি আমরা লিখি, কোনো জায়গার এই যে একক আই সমান 2a, এটা দ্বারা বোঝাবে সেখানে তড়িৎ প্রবাহের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আই সমান 2a লিখা হয় মানে কি, ওখানে তড়িৎ প্রবাহের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এগুলো সমস্যা নাই, আমরা ওই অধ্যায় শিখবো। এই অধ্যায়ে দেখবা কিছু মনে থাকছে না, কিন্তু এই অধ্যায়টা হচ্ছে বেসিক। এই অধ্যায় থেকে আমরা আস্তে আস্তে যখন আগাবো, প্রত্যেকটা অধ্যায়ে এই জিনিসগুলো সম্পর্কে আস্তে আস্তে পরিচিত হবে। একদিন যেহেতু তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো, এগুলো জানো যে তড়িৎ প্রবাহ, এটার রাশিকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এটার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এবং এর সিজিএস একক হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে। আর এই দ্বিবন তীব্রতা, এটা কোনো সময় লাগে না, তোমার এসএসসি লেভেলে লাগবে না, তুমি চাইলে দেখে রাখতে পারো এমসিকিউ এর জন্য। পদার্থের পরিমাপ, এটা আমরা কিসে ব্যবহার করি, রসায়নে ব্যবহার করি। পদার্থের পরিমাপ, এটাকে আমরা এন দ্বারা ব্যবহার করি। আমরা পদার্থের পরিমাপের জন্য যে একক ব্যবহার করি সেটাকে মোল বলি। এটাকে আমরা একককে আমরা কিলোমোল লিখি, আসলে লিখি না, একককে কিলোমোল লিখি। কিছু দেখতে পাচ্ছ না? কিছু দেখতে পাচ্ছ না? এই দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ দেখা না গেলে বইলো। তা বলো তো, তোমরা তো জানো 1 মোল সমান কতটি, 1 মোল পরমাণুতে কতটি পরমাণু থাকে বলো তো? আমাদের রসায়নের প্রশ্ন। 1 মোল পরমাণুতে কতটি পরমাণু থাকে? 1 মোল পরমাণুতে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে 6.6। 6.0 into 10 to the power 23. 6 পয়েন্ট কত? 6.0 into 10 to the power 23. হ্যাঁ, 02 into 10 to the power 23। ঠিক আছে, এত সংখ্যক পরমাণু থাকে, এত সংখ্যক। তো আমরা যখন রসায়নের ষষ্ঠ অধ্যায় পড়ব, দেখবা এই জিনিসগুলো এত সুন্দরভাবে পড়ে যে ষষ্ঠ অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে তুমি দেখবা প্রশ্ন পরীক্ষায় আসেই।
এবং এই অধ্যায়ের প্রশ্ন পারলে অ্যান্সার করতে বা 15 মিনিটের বেশি লাগার কথা না, ওখানে অনেকটা টাইম সেভ হয়। ঠিক আছে, এই হচ্ছে 7টা একক। 7টা এককের আমাদের এসআই একক, সিজিএস একক, আমাদের বিশেষ করে মনে রাখা লাগবে প্রথম 5টা মনে রাখলেই আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস দেখবা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। তো আমি আশা করব যখন অধ্যায় শেষে আমি পিডিএফটা আপলোড করে দিব, সেখান থেকে তোমরা এই জিনিসগুলো একটু খাতায় সুন্দরভাবে নোট করে রাখবা। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। এই ঠিক আছে, স্যার। সিজিএস একক সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। যে এককের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যের এককে সেন্টিমিটারে, ভরের এককে গ্রামে এবং সময়ের এককে সেকেন্ডে প্রকাশ করা হয়, সেই এককে আমরা সিজিএস একক বলি বা সিজিএস পদ্ধতি বলি। ঠিক আছে, এখানে ওই কথাটা একটু লেখা আছে, রং সং মাইরি দরকার নেই। আসো এবার এসআই এককের ক্ষেত্রে আমরা যে দৈর্ঘ্যের একক আমরা কই পাইছি? আচ্ছা, তোমার মনে প্রশ্ন আসেনি আমরা যে এতটুকু দৈর্ঘ্যকে 1 মিটার বলি, কেন বলি? ধরো আমরা এই যে এতটুকু দৈর্ঘ্যকে 1 মিটার বলতেছি, এটাকে কেন বলতেছি? মনে করো এই দৈর্ঘ্যকে আমরা 1 মিটার বললাম, তো আমরা এই দৈর্ঘ্যকেই কেন 1 মিটার বললাম? এর চেয়ে কম বা এর চেয়ে বেশি কেন হইলো না? এই প্রশ্ন কি কখনো মনে এসেছে? মানে আমরা এতটুকু দৈর্ঘ্যকে কেন 1 মিটার বলবো? আমরা তো চাইলে এসে একটু বড় দৈর্ঘ্যকেও 1 মিটার বলতে পারতাম। মানে আমরা এতক্ষণ দৈর্ঘ্যকেও তো 1 মিটার বলতে পারতাম। এ কি দোষ করলো আর এ কি দোষ করলো না? এ কি পুণ্য করলো যে একে আমরা 1 মিটার বলবো আর একে আমরা 1 মিটার বলবো না? একে আমরা 1 মিটার বলবো, একে আমরা বলবো না, এরকম কেন হইলো? প্রশ্ন কি মনে আসে? আসলে আমাদের দৈর্ঘ্য বিজ্ঞানের এতটুকুই শোনো, আবিষ্কার আমাদের হয়ে আসলে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য একটা একক নির্ধারণ করার দরকার ছিল। সেই এককটা ধরেই আমরা সবকিছু আসলে মেজারমেন্ট করব। সেই এককটা নির্ধারণ আসলে কিভাবে করা হয়েছে দেখো, একটা শূন্য স্থানে আলো, আলো 1 সেকেন্ড না, আলো 1 সেকেন্ডের এত, মানে দেখো 1 সেকেন্ডে তুমি কত ভাগ করেছো? একটা বিশাল সংখ্যক ভাগ করেছো। এই সংখ্যাটা আসলে 3 × 10⁸ এর সমান, আসলে এরকম একটা সংখ্যা। এক এক এত ভাগ করেছো, করার পরে এই আলো এত সেকেন্ডে, আলো এত ভাগের আমি তোমাকে আরো ক্লিয়ার ভাবে বলি। আলোকে তুমি কি করেছো বলো তো? মনে করো 1 সেকেন্ডের একটা আলো আছে, তুমি সেটাকে এই যে 3 × 10⁸ ভাগ করলা। তা আলোকে 1 সেকেন্ডের 1 সেকেন্ডকে তুমি যখন এত ভাগ করবা, এত ভাগের 1 ভাগে আলো যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা 1 মিটার বলি। আমি মনে হয় বোঝাতে পারিনি। আমি তোমাকে আরো সহজভাবে বলি। মনে করো আমার কাছে একটা রুটি আছে, আমি সেই বুঝতে রুটিকে পারছি। 4 ভাগ করলাম, তাহলে এই ভাগকে কি বলবো? আমাদের 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে রুটির ক্ষেত্রে। এবার আসো সেকেন্ডের ক্ষেত্রে। আমার কাছে মনে করো 1 সেকেন্ড আছে, সেই সেকেন্ডকে আমরা কি করলাম? 3 × 10⁸ ভাগ করলাম। এই 3 × 10⁸ ভাগের 1 ভাগ, এই সংখ্যাটা 3 × 10⁸ ভাগের কাছাকাছি, সেজন্য আমি সংক্ষেপে এটাই লিখলাম। তো আমরা যখন 1 সেকেন্ডকে এত ভাগ করব এবং এত ভাগের 1 ভাগ নিব, ওই অত ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা 1 মিটার বলি। এটা আমরা ইন্টারন্যাশনালি বের করেছি এবং ওই দূরত্বকে আমরা 1 মিটার বলতেছি। কারণ দেখো, কেউ এসে বলবে যে না ভাই আপনি এতটুকুকে 1 মিটার নেন, কেউ এসে বলবে না ভাই আপনি এতটুকুকে 1 মিটার নেন না। আমরা কারোর কথাই শুনবো না, আমরা আসলে একটা পরীক্ষা করব যে আলো আসলে এত ভাগের 1 ভাগে কতটুকু দূরত্ব যায়, সেটাকে আমরা 1 মিটার বলবো। দৈর্ঘ্যের এককটা আসলে এইভাবে নির্ধারণ করা হয়েছে, পরীক্ষায় কখনো আসে না, এটা শুধু জানার জন্য। ঠিক আছে, ভয় নাই, এগুলো পরীক্ষায় কখনো আসে না, পরীক্ষায় সহজ জিনিস আসে। আচ্ছা, ভরের এককটা দেখো, ভরের একক যে কিলোগ্রাম, এটা কিভাবে প্রমাণ করা হয়েছে? আসলে কোনো একটা জাদুঘর আছে, সেই জাদুঘরের নাম হচ্ছে ফ্রান্সেস র্যাভেতে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এর মেজার্স এ রক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভরকে 1 কিলোগ্রাম ধরা হয়েছে। তার মানে কোন একটা ওই যে প্রতিষ্ঠানের নাম লেখা, সেখানে এটা একটা জাদুঘর টাইপেরই স্থান। তো ওখানে একটা ভর আছে, যেই ভরটা আছে সেটা কি দ্বারা তৈরি? প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু। প্লাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু, এটা এমসিকিউতে আসে। সংকর ধাতু তৈরি, এবং সেই সিলিন্ডারকে যেই ভর সেটাকে আমরা 1 কেজি ধরেছি, মানে ওই ভর যা আছে তাই ওইটাই হচ্ছে 1 কেজি। বুঝতে পারছো? ওই ভরটাই হচ্ছে আমাদের 1 কেজি। 1 কেজি ওই ভরটা না, ওই ভরটাই আমাদের 1 কেজি। ওই ভরটা থেকেই আমাদের পৃথিবীতে যে যত আমরা 5 কেজি, 1 মণ, 2 মণ, 3 মণ, 1 মেট্রিক টন, 2 মেট্রিক টন হিসাব করি, ওইটাকে একক হিসাবে ধরে হিসাব করি। আমাদের ওই ভরটাই হচ্ছে একক। ক্লিয়ার? জি স্যার। এই ইপ্তিমনি বুঝতেছো? কেউ কি লাইনে আছো? এই কিছু মাথায় ঢুকতেছে না। কষ্ট লাগতেছে? এগুলা মাথায় ঢোকানোর আসলে দরকার নাই, শুধু দেখতে থাকো।
আর ক্লাস শেষ হলে আরেকবার রিপিট করে দেখে নিও, এগুলো মাথায় ঢোকানোর দরকার নাই, এগুলো পরীক্ষায় কখনোই আসে না। স্যার আমি তোমাদের এগুলো না আসলে এগুলো স্কিপ এমনিতেই করে যাওয়া জানানোর যায়। জন্য এখানে অ্যাড করছি, বুঝছো? এগুলো জানানোর জন্য অ্যাড করছি যাতে তোমাদের কখনো মনে প্রশ্ন না আসে যে দৈর্ঘ্যের এককটা আসলে কিভাবে পাইছি, ভরের এককটা কিভাবে পাইছি। স্যার হ্যাঁ, স্যার বলো। এগুলো তো বেসিক, এগুলো তো ফিজিক্সের বেসিক। হ্যাঁ হ্যাঁ, একদম বেসিক। আর এগুলো পরীক্ষায় আসে না। আমি তোমাদের এই অধ্যায় 3টা ক্লাস নিয়েছি না না, এগুলো তো আসে না। আজকেই শুধুমাত্র এই জিনিসগুলো পড়াবো, দেখবা কাল থেকেই তোমাদের বোঝার মতো জিনিসপত্র পড়াচ্ছি। কালকে থেকে ক্লাসে আর বুঝতে অসুবিধা হবে না। তো এগুলো নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলবো না, ঠিক আছে? এককগুলো আমরা আস্তে আস্তে কালকে জানবো। এগুলো হচ্ছে একক কনভার্সনের মধ্যে থাকে, যে 1 কিলোমিটার সমান 10⁻³ মিটার। এই জিনিসগুলো দেখবা কালকে খুব সুন্দরভাবে আমি পড়াই দিয়েছি। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাস আর খুব বেশি বড় করব না। স্যার এটার নোট আছে নাকি? হ্যাঁ বলো, নোট আছে নাকি এটা? শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। মানে এই ক্লাসটা করাচ্ছেন যে এটার নোট আছে নাকি আপনার কাছে? সিট হ্যাঁ আছে? হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিব। এটা একটু পিডিএফ দেন তো। হ্যাঁ, আমি পিডিএফ তোমাকে দেখবা ইউটিউবে ভিডিও আপলোড করি না, ওই ভিডিওতে তুমি যে কি জানি থাকে ডেসক্রিপশন বক্সেই তুমি পিডিএফ লিংক পেয়ে যাবা, ঠিক আছে? এইটা দেখে দেখে টাকা স্যার পয়সা আমাদের করে গ্রুপে নিবা। গ্রুপে আছে, দিয়ে দিন। বলো। স্যার আমাদের গ্রুপেও দিয়ে দিন পিডিএফ। হ্যাঁ ঠিক আছে, গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি। এটা আজকে ক্লাসটা একটু ছোটই হইলো, কালকের ক্লাসটা কিন্তু 1.5 ঘন্টার হবে, একটু প্রিপারেশন নিয়ে আইসো মানসিক, ঠিক আছে বাবুরা? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করি।